কিছু নতুন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরেকবার তার সম্পর্কে বিচার করা। শিক্ষক, সংগঠক ও স্বাধীনতা আন্দোলনকারী গৌতম চট্টোপাধ্যায় ছিলেন ছাত্রছাত্রী ও গবেষকদের অনুপ্রেরণার উৎস। মাতৃকুলের দ্বারকানাথ ঠাকুর পরিবার এবং পিতৃকুলের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ধারার সার্থক উত্তরসাধক ছিলেন তিনি। পিতা প্রখ্যাত নৃতত্ত্ববিদ তিরিশ প্রসাদ চট্টোপাধ্যায় স্বরাজ্যের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেও তার রাজনৈতিক আদর্শ ছিল পূর্ণ মাত্রায় বামপন্থী। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল, বিদ্যাসাগর কলেজ, কৃষ্ণনগর কলেজের শিক্ষার পাঠের সময়কালে বামপন্থী রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত হন। হলওয়ে মনুমেন্ট আন্দোলনে অংশগ্রহণ করেন। সুবক্তা ও ছাত্র নেতা রূপে 1945-47 ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। 1946-এ অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষে প্রাগ ও আন্তর্জাতিক ছাত্র সংগঠনের সম্মেলনে তিনি অংশ নিয়েছিলেন। দ্য মোস্ট রেভলিউশনারি দিনগুলি ছিল তার পরবর্তী জীবনের রসদ। সক্রিয় রাজনীতির অনিন্দেও তিনি ছিলেন ব্যতিক্রমী। ইংরেজি সাহিত্যের ছাত্র, পরে ইতিহাসের পাঠ পূর্ণ করে শিক্ষকতা করেছেন পাটুয়াখালী হাই স্কুল এবং সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন। দীর্ঘদিন ধরে কালান্তর পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে নাগরিক অধিকারের দাবিতে বামপন্থী ঐক্য নির্মাণের আদর্শের জন্য তিনি ছিলেন অনলস এক যোদ্ধা। বামপন্থী আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চায় ঐতিহাসিক ও গবেষক রূপে তার অবদান চিরস্মরণীয়। তবে তার গবেষণার শ্রেষ্ঠ প্রাঙ্গণ বোধ হয় বাংলার রেনেসাঁসের ইতিহাস। তিনি ছিলেন ভারতবর্ষের সার্বজনীন ইতিহাস চর্চার অন্যতম পথপ্রদর্শক। ভারতীয় ইতিহাস কংগ্রেসের 1986 শ্রীনগর অধিবেশনে তিনি আধুনিক ভারত বিভাগের সভাপতিত্ব করেন। বাংলা ভাষায় ধর্মনিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রসারের দায়ভার মাথায় নিয়ে গড়ে তোলেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংস্থা। সূচি সেই ধারারই অনুবর্তী। অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় নির্মিত সেই ধারারই উত্তরাধিকার গ্রহণের প্রয়াস করতে আমরা অঙ্গীকারবদ্ধ এবং তার নিরলস কর্মময় জীবনকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই প্রসঙ্গে বলি যে সূচি এ যাবৎকালে অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় সার্ববক্তৃতা যেগুলি আয়োজন করেছেন তার সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। প্রথমবার গৌতম চট্টোপাধ্যায় সার্ববক্তৃতা দিয়েছিলেন অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়, তারপর অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য, অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরী, অধ্যাপক হরিশচন্দ্র কর, অধ্যাপক শুক্লা সান্যাল, অধ্যাপক নিকেশ চক্রবর্তী, অধ্যাপক তনিকা সরকার এবং এবছর আমাদের এই বক্তৃতা দিতে সম্মত হয়ে আমাদের গ্রহণ করেছেন অধ্যাপক নির্বাণ বসু। আমরা অনুষ্ঠানে প্রথমে যেটা করবো যে বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়, গৌতম বাবুর যাবতীয় যে লেখা তার সংকলন গ্রন্থ যেটি গুরু দায়িত্ব নিয়েছেন কেপি বাগচি, তার প্রথম খণ্ডটির আজকে আনুষ্ঠানিক প্রকাশ আমরা এই মঞ্চ থেকে করতে চলেছি। আমি অনুরোধ করব অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়কে এবং সেই সাথে অধ্যাপক কুণাল চট্টোপাধ্যায় এবং ধীমান চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য। আনুষ্ঠানিকভাবে অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় রচনা সংকলনের প্রথম খণ্ড সেটি প্রকাশ করা হচ্ছে। এই বইটি কেপি বাগচি থেকে প্রকাশিত 15 ডিসেম্বর থেকে সংগ্রহ করার জন্য পাওয়া যাবে। আমি অনুরোধ করব অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়কে দুটি মিনিট একটুখানি বইটি সম্পর্কে আপনাদের কাছে। নমস্কার প্রত্যেককে। এই চট্টোপাধ্যায় রচনা সংগ্রহ সম্পন্ন করার কাজটা খুবই কঠিন ধরনের। কঠিন এই জন্য যেগুলো লেখা এখন চারদিকে ছড়িয়ে রয়েছে সেগুলোকে একদিকে জড়ো করাটাই কঠিন।
আর কিন্তু নানান কাগজে লিখছেন, মানে একাডেমিক লেখা, তার বাইরে খবরের কাগজের লেখা, এবং খবরের কাগজে সব লেখা প্রমাণ করতে পারবো না আমি জানি ওনার লেখা, শব্দ নামে লিখতেন, নাম ছাড়া লিখতেন। এমন হয়েছে কোনো সপ্তাহে মানে 5টা 7টা 8টা লেখাও বেরিয়েছে কাগজে। ফলে সেই সবকে একসঙ্গে আনা এবং সেখান থেকে বাছা খুব কঠিন একটা কাজ। ফলে সেই কাজ আমি সহজে করতে পারলাম এমনটাও দাবি করছে না। আমরা ঠিক করলাম যে এটাকে কয়েকটা ফর্মে যদি ভাগ করা যায়, আমরা যদি সংগ্রহ করার চেষ্টা করি, সংগ্রহের চেষ্টা করি যে লেখাগুলো অন্য জায়গায় সহজে পাওয়া যায় সেগুলো এখানে আমরা অন্তর্ভুক্ত করি। ইতিহাস অনুসন্ধানের প্রকাশিত লেখা আমরা এখানে দিই, ইতিহাস চর্চার ধারা যে লেখাগুলো আছে আমরা ব্যবহার করি। আমরা ব্যবহার করছি মূলত বিভিন্ন সাময়িক পত্রের লেখা, পরিচয়, সাপ্তাহিক কালান্ত বা কোনো পুস্তিকা, যে পুস্তিকা আদৌবার পাওয়া যায় না এবং সেগুলো অনেকের কাছে নেই, পুস্তিকা বেশিরভাগ লাইব্রেরিতেও থাকে না। ফলে বইগুলো তো রয়েছে, লাইব্রেরিতে রয়েছে, কারো সংগ্রহে রয়েছে। পুস্তিকা কিন্তু একবার গ্রন্থবদ্ধ না হলে হারিয়ে যাবে। কিছু কিছু আমার নিজের কাছে ছিল, ওনাদের কাছে ছিল, কিছু কিছু আমরা সংগ্রহ করেছি আমাদের একজন সহযোগী গবেষক, তিনি কাজ করতেন শ্রীরাম দত্ত। ফলে এই সবাই মিলে আমরা সংগ্রহ করলাম, তারপরে বাছা এবং কিভাবে আমরা সাজাবো 3টে খণ্ডে সেটা ঠিক করা। সেদিন ঠিক করার প্রথম খণ্ডে আমরা একটু শিক্ষা সংক্রান্ত লেখাপত্রগুলো তার কয়েকটাকে বেছে দিতে পারি এবং সেখানে আমরা সেই লেখাগুলোই বেছেছি যে প্রাসঙ্গিকতা আজকেও রয়েছে। শিক্ষা মাধ্যম নিয়ে লেখা রয়েছে, শিক্ষা সংস্কার, পাঠ্যসূচি, শিক্ষা অনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণ এবং নানা বিষয়ে পড়তে পড়তে আজকের কথা কিন্তু পড়ছি, পুরনো কথা পড়তে গিয়ে শ্রমিক নিয়ে নানান লেখক লিখেছে নানান সময়। আমরা মূলত বেছে নিয়েছি দুটো গুরুত্বপূর্ণ পুস্তিকা সম্পূর্ণ ছেড়েছি আমরা এখানে, ঝান্ডা উজাড়া হ্যায় হামারা আর স্ট্রাইড স্টাইল। আর এছাড়া বিশ্ব শ্রমিক আন্দোলনের গোড়ার কথাটাও বড় লেখা, সেটা আমরা যোগ করেছি এখানে। অর্থাৎ একই সঙ্গে আমাদের শ্রমিক আন্দোলন, আমাদের দেশের শ্রমিক আন্দোলন, রাজ্যের শ্রমিক আন্দোলন, কোন ব্যক্তির ভূমিকা, সেগুলোকে একসঙ্গে আমরা দেখার সুযোগ পাবো। এগুলো সহজে পাওয়া যায় না বলেই আমরা একসঙ্গে আনতে চেয়েছি। এবং সাম্প্রদায়িকতা, এই সময় মনে হতো এই বিষয়টা আরো ধরে বলা যায় এবং সেজন্য সাম্প্রদায়িকতা কিছু লেখা আমরা বাঁচলাম এবং সেটা লিখেছি নানান সময়ের লেখা, 90 দশক 80 দশকের লেখা, 90 দশকে 93-96 আগের লেখা, 6 বছর আগের লেখা এবং 6 ডিসেম্বরের পরের লেখা, গুজরাট গণহত্যার পরের লেখা, এই সবগুলো বেছে নিয়েছি। এবং তার সঙ্গে আমরা দুটো গুরুত্বপূর্ণ প্রস্তাব ইতিহাস সংসদে তিনি পেশ করেছিলেন, যেটা বাংলাদেশ এবং ভারতের ইতিহাসবিদদের একটা যৌথ বিবৃতি বলতে পারি আমরা। অনেকে শুনেছিল দুটো এরকম গুরুত্বপূর্ণ প্রস্তাব নেওয়া হয়েছিল। একটার নাম ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, আর একটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ও ধর্মনিরপেক্ষতার সপক্ষে। এইগুলো ঐতিহাসিকগুলো অবশ্যই কেউ ফেসবুকে পোস্ট করে রামকৃষ্ণ চট্টোপাধ্যায় রয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন যে বিবৃতিটা, এটা অনেকে সই রয়েছে, দুজনের সই রয়েছে সালাউদ্দিন আহমেদ এবং চট্টোপাধ্যায়। যে সময় লেখা হয়েছিল আমাদের সাথে ফেসবুকে থাকবে, এটা কে জানতো যে বই বেরোনোর সময় এটা একটা প্রাসঙ্গিক হয়ে উঠবে। তখন আমরা একটু ভাবি, যখন আমরা সংকলন করছি, ছাপছি, রূপ দেখছি, তখন ঐতিহাসিক মূল্য রয়েছে, বর্তমান মূল্য হয়ে যাবে, সাম্প্রতিক মূল্য হয়ে যাবে, আমরা আরো ভাবতে পারি। আজকে কাগজ খুললে নানান সংবাদ মাধ্যমে যা আমরা পড়ছি বাংলাদেশ নিয়ে, ভারত নিয়ে, মনে হচ্ছে এটা আজকে লেখা, আজকে বেশি জরুরি, এটা মনে করিয়ে দেওয়া। ফলে সেই নিয়ে আমরা করতে চেয়েছি। আমাদের পরবর্তী ওখানে পরিকল্পনা রয়েছে যে সারা পৃথিবীর যে ইতিহাস নানান রকম লেখা লিখেছিলেন সেইটাকে আমরা চেষ্টা করেছি এক জায়গায় আনতে। সেটা হয়তো আমাদের দ্বিতীয় খণ্ড হবে। আর একটা খণ্ড, সেইটা দ্বিতীয় খণ্ডের বিষয় আমরা করছি মুক্তি সংগ্রাম দেশে দেশে, এটা ছিল না। তৃতীয় খণ্ডের বিষয় হচ্ছে ভারতের মুক্তি সংগ্রাম, সমাজতন্ত্র, কমিউনিস্ট পার্টি। কিছু লেখা যেহেতু বই হিসেবে বেরিয়েছে আমরা সেগুলো ব্যবহার করবো না, বইতে নেই, পুস্তিকায় রয়েছে, আমরা বাঁচবো। ফলে দুটো কাজটা আমরা করেছি, টুকটাক প্রধানত রয়েছে। আমাদের প্রকাশ অসম্ভব সাহায্য করেছেন, বারবার দেখেছি আমরা। আর সমস্যাটা বলি, কারণ এই রূপটা কিন্তু মেলানো কার সঙ্গে আমরা যেখান থেকে দেখছি সেটাই তো খুঁজে পাবো।
এবং সেইটা আপনি ওনার লেখাই হয়ে গেল কম্পোজিশন করেছেন, ইউটিউব দেখছেন, কোনো বানানোর একটা সম্পূর্ণতা নেই, পরিশ্রমের কাজ। মানে আমরা একবার শেষ করতে পারলাম তাও হয়তো নয়, একটা লেখায় একবার রাখলাম এবং সেখানে দেখলাম যে এমন হয়েছে পুরো ভুল রাখি মানে দুরকম বানানো চলে, তার মধ্যে হয়তো আমাদের রাজস্বের জন্য বেশি হয়তো ছাপা হয়েছে সেটা রেখে দিয়েছি, এমন হয়েছে এগুলো করে রাখা ভালো। ফলে টুকটাকার ক্ষেত্রে টুকটাকার কমিটি দাঁড়িয়ে গিয়েছিল ছবি এবং উচ্ছেদের মধ্যে আমরা চেষ্টা করেছি মূল বিষয়ের সঙ্গে মিলিয়ে দিই, বঙ্গিমের লেখা, রবীন্দ্রনাথের লেখা পুরো সঙ্গে মিলিয়েছি, তাতেও ভুল ছিল। মানে এরপরে পুনরাবৃত্তি করছি না, কিন্তু আমরা আগের ছাপাগুলো এত ছোট ছাপা হয়েছে, দ্রুত ছাপা হলো, দ্রুত বেরোলো সবকিছু, মানে রাত্রে হয়েছে, পরদিন বেরোচ্ছে, পুস্তিকাগুলো এক মাসের মধ্যে বেরোচ্ছে। ফলে এই সীমাবদ্ধতাগুলো মাথায় রাখতেই হবে। ফলে ঐতিহাসিক গুরুত্ব নিশ্চয়ই প্রকাশ রয়েছে, সাম্প্রতিক গুরুত্ব হয়তো থাকতো না, কিন্তু মনে হচ্ছে পড়তে পড়তে শিক্ষার কথা, শ্রমিকের কথা, যে লেবার কোড চালু হচ্ছে জানেন, সেই লেবার কোডের একটু কোনো প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে লড়াইয়ের কথা, শ্রমিক সংগ্রামের কথা। ফলে পুরোটা সংগ্রহ করছি, মনে হচ্ছে আজকে তাকে সংকলিত করলাম, এভাবে হয়তো ইতিহাসের ভিতরে থাকে একটা লেখা। অনেক ধন্যবাদ। সূচি থেকে যে সমস্ত প্রণালীর মাধ্যমে আলোচনাগুলো হয়েছিল তার মধ্যে আমরা 5টি গ্রন্থ আজকে প্রকাশ করতে চলেছি এবং আজকের যে আলোচনা সেটিও গ্রন্থ আকারে আজকে প্রকাশিত হতে চলেছে। এই আনুষ্ঠানিক প্রকাশগুলির জন্য আমি প্রথমে অনুরোধ করছি আমাদের আজকে কাদম্বরীর আত্মহত্যা অধ্যাপক রজতকান্ত রায় অমলেশ ত্রিপাঠী সারা বক্তৃতা দিয়েছিলেন, শতবর্ষী সারা বক্তৃতা, সেটি আত্মপ্রকাশিত হলো এবং নৃপতিকে আমি আরেকটি বই অনুরোধ করছি উন্মোচন করার জন্য। অধ্যাপকা কুমকুম রায় টেলিকাথা, টেলি অবদান, পরমহংসী দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটি উনি দিয়েছিলেন। অধ্যাপক চিন্তারণ চক্রবর্তী সারা বক্তৃতা, সেটিও আজকে উন্মোচিত হলো। আমি একটু দেখে নেব আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপিকা সমামানিক, সমানিক একটু আসবেন। সমাধিকে অনুরোধ করছি উদ্বোধন করার জন্য এবং আমাদের মধ্যে বক্তা উপস্থিত রয়েছেন অধ্যাপক প্রত্যয় নাথ সদস্য, উন্নয়নিক আলোচনা চক্র, মুঘল সাম্রাজ্যের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক নিয়ে তার অসাধারণ একটি বক্তৃতা, সেটি উন্মোচিত হল। আমাদের একটা বই উন্মোচন করেন। অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় শতবর্ষ কালো বক্তৃতা অধ্যাপক নির্বাণ যেটি দিতে চলেছেন সেটি গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে। অধ্যাপিকা অমরবী মুখোপাধ্যায় এবং অধ্যাপক কৌশিক বন্দ্যোপাধ্যায়। এটা সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে বক্তৃতা দিচ্ছেন অধ্যাপক সমস্যার ভৌমিক, সেটি প্রকাশ করেন কৌশিকা এবং অর্জুন। আমি এবারে তপদিকে একটু অনুরোধ করবো, আমি জানি এই সামনে সেটিকে আমি প্রকাশের জন্য তপদিকে অনুরোধ।
দ্বিতীয় পর্বে আমরা যাওয়ার জন্য আমাদের আজকে সভাপতি আমাদের প্রতিকে অনুরোধ করছি যদি সভাপতি। আজকে এই আলোচনা সভায় আমি সভাপতির ভূমিকা নিতান্তই অপারগ হয়ে গ্রহণ করেছি। তবে রণজিতার পাঠানো যে বক্তৃতা সেটা সুন্দরভাবে আমাদের একটা সূচনা করে দিয়েছে আজকের অনুষ্ঠানে। সুতরাং আমার আজকে নতুন করে বিশেষ কিছু আর বলার প্রয়োজন নেই। আমি শুধু আমাদের আজকে বক্তা পরিস্থিতি দিয়ে ওনাকে অনুরোধ করবো ওনার বক্তৃতা দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে রয়েছেন অধ্যাপক নির্বাণ বসু। তার সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু বলে নিই। তিনি ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে স্কুলের পাঠ শেষ করে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপরে প্রথম তার কর্মজীবনের সূত্রপাত ঘটে কল্যাণ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে তিনি দীর্ঘকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করেন এবং সেখানে উনি মহাত্মা গান্ধী চেয়ার প্রফেসর ফর সোশ্যাল সায়েন্সেস পদে অভিষিক্ত ছিলেন। সেই হিসাবেই তিনি 2021 সালে অবসরপ্রাপ্ত হন। এছাড়াও ওনার 4টি মূল্যবান গবেষণা গ্রন্থ রয়েছে, আর বহু সংকলিত সম্পাদিত যুগ্মভাবে এবং এককভাবে সংকলিত সম্পাদিত গ্রন্থ রয়েছে এবং প্রায় 100 ইংরেজি বাংলা নানা গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া উনি বেশ কয়েক বছর পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সহ সভাপতি রূপে কর্মপ্রদান করেছেন এবং তার পরবর্তী এখন বর্তমানে উনি বঙ্গীয় ইতিহাস সমিতির সহ সভাপতি রূপে রয়েছেন। তো উনি সেই পদেও আসীন ছিলেন। এখন সেখানে আর নেই বললেন। আজকে এই অনুষ্ঠানে যেরকমভাবে রণজিতা বললেন, ওনার যে বিষয়ে উনি যে দীর্ঘকাল যে গবেষণা নিজেও করেছেন, তার সাথে সম্পূর্ণ অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায়ের গবেষণার বিষয়বস্তু সেই সূত্রে সেই ধারায় পাবো এবং আজকে এই অনুষ্ঠানে আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আর বেশি কথা না বাড়িয়ে আমি অনুরোধ করব এই বাংলা নকুলকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমি বিশেষভাবে সূচির যারা পরিচালক এবং কর্মকর্তা তাদের কাছে কৃতজ্ঞ। গৌতম চট্টোপাধ্যায় শতবর্ষে তার স্মরণে বক্তৃতা দেওয়ার কাছে শুরু করেছি। বিশেষ করে আমি পুনাল চট্টোপাধ্যায়, প্রসাদ চট্টোপাধ্যায় ও কৌশিককে ধন্যবাদ জানাবো। যদিও এর আগে যারা চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতা দিয়েছেন তাদের যে নামের তালিকা আমি শুনেছিলাম এবং আজকে শুনলাম, সেইটা শোনার পরে আমি রীতিগত কুণ্ঠিত বোধ করছি যে এখানে এসে তারা সুযোগ দিয়েছেন। চট্টোপাধ্যায় স্মারক বক্তৃতার বিষয় হিসাবে আমি যেটা বেছে নিয়েছি যে তোমার গৌতম চট্টোপাধ্যায় এবং বাংলার ইতিহাস চর্চা, এই বিষয়টা বেছে নেওয়ার একটি প্রধান কারণ হচ্ছে যে আমি সারা জীবন এই বিষয়ে একটু গবেষণা করার চেষ্টা করেছি শ্রমিক আন্দোলন নিয়ে, সেটা বলার একটা সুযোগ পাবো। আর দ্বিতীয় কারণ হচ্ছে গৌতম চট্টোপাধ্যায় জীবনের অন্যান্য দিক নিয়ে মানুষ হিসেবে গৌতম চট্টোপাধ্যায় তার রাজনৈতিক দর্শন, তার রাজনৈতিক জীবন, তার শিক্ষক আন্দোলনের সঙ্গে যোগ, ছাত্র আন্দোলনের সঙ্গে যোগ এবং অন্যান্য নানান সামাজিক ক্রিয়াকর্ম নিয়ে বলার অনেক যোগ্যতর মানুষরা আছেন। তা সত্ত্বেও আমি বিষয়টা বেছেছিলাম একটি কারণে, গৌতম বাবুর সঙ্গে শ্রমিক আন্দোলনের ইতিহাস চর্চার দিকটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই অজানা এবং কম আলোচিত। কাজেই নানা দুর্বলতার সাথে এই বিষয়টাকে বেছে নিয়েছি। আর প্রথমেই আমি একটু ভূমিকার বলতে চাই যে গৌতম বাবু
সম্পর্কে আমার কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ। সম্ভবত 1980 সালে তখন সদ্য প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ তাদের বার্ষিক অধিবেশন তখন সেখানে চালু হয়নি, কোনো একটি সম্মেলনে আমি তাকে প্রথম দেখি। তার চেহারা, তার পোশাক, তার মার্জিত রুচি, তার আচরণভঙ্গি প্রথম দর্শনেই আমাকে মুগ্ধ করেছিল। এবং এই মানুষের সম্পর্কে তার আগের থেকেই আমি অনেক কিছু শুনেছিলাম। তাকে সশরীরে প্রথম দেখলাম। গৌতম চট্টোপাধ্যায় সম্বন্ধে আমি জানতাম যে তার মধ্যে ঠাকুর পরিবার, বিদ্যাসাগর এবং রামমোহন এই তিন বিখ্যাত বাংলার যে ব্যক্তিত্ব তার রক্তে তার সংমিশ্রণ ঘটেছিল। কাজে প্রকৃতি তিনি নীল রক্তের মানুষ হলেও তিনি এমন একজন মানুষ তিনি সবসময় সাধারণ মানুষের সঙ্গে লেগেছেন, সাধারণ মানুষের কথা ভেবেছেন, সাধারণ মানুষের তিনি পেয়েছিলেন তার পিতা ক্ষিতীশ চট্টোপাধ্যায়, তার সুদর্ভ সহবন্দিনীর কাছ থেকে মধুশ্রী চট্টোপাধ্যায়। তাদের কথা আমি শুনেছি সেটাই তার একমাত্র পরিচয় নয়, তার জাতীয়তাবাদী চিন্তাধারা, তার দেশপ্রেম এবং সেই সঙ্গে সেই জাতীয়তাবাদী চিন্তাধারা একটু সংকীর্ণ নয়, বৃহত্তর সমাজের মেহনতি মানুষের কথা, বামপন্থীদের কথা তিনি ব্যাপক পরিবর্তনের মধ্যে ভাবতে চেয়েছিল। গৌতম বাবু সেখান থেকে তার উত্তরাধিকার পেয়েছেন। গৌতম বাবুকে পরে আমি নিয়মিত দেখবার সুযোগ পাই। 1985 সালে তখন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের দ্বিতীয় বার্ষিক অধিবেশন হলো। এই সময় থেকে নিয়মিত তারা অধিবেশন করতেন বছরে, এবং সেখানে তরুণ গবেষক প্রবীণরাও ছিলেন, তারা নিয়মিত পেপার প্রেজেন্টেশনের সুযোগ করতেন। আমি মনে হয় একটা বছর করে দিয়েছি শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, বামপন্থী আন্দোলন সংক্রান্ত পেপার হলে গৌতমবাবু অন্যান্য কাজ ছেড়ে সেই পেপারে শোনার জন্য সাধারণ শ্রোতাগণ শুনতেন, খুব মন দিয়ে শুনতেন, এবং সেই বক্তার বক্তব্যকে তিনি যেমন তারিফ করতেন তেমনি অনেক নতুন নতুন সূত্র তাকে ধরিয়ে দিতেন, তার বক্তব্যের লিমিটেশন সেটা তাকে বুঝিয়ে দিতেন। কাজে আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো তার এই উপস্থিতি এবং তার সক্রিয় ভূমিকা আমাকে বারবার বৃদ্ধ করেছে। কিন্তু তার চেয়ে বড় কথা ছিল গৌতমবাবু দুটি বিষয়ে শিক্ষা নিয়ে গেছেন, অনেকেই ভাবে দিয়েছেন। সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট বিষয় কিভাবে প্রেজেন্ট করতে হয় সেইটা তিনি শিখিয়ে গেছেন। অপ্রাসঙ্গিক বিষয় অনেকক্ষণ ধরে বলা সেটাকে কোনো পাণ্ডিত্যের লক্ষণ নয়, তিনি নবীন গবেষক এবং শিক্ষার্থীদের সেটা শিখিয়েছেন। আমার মনে হয় অনেকেই আমরা তার কাছে সেই জন্য উপকৃত। দ্বিতীয় আরেকটি বিষয় যেটাকে আমি স্বাভাবিক হওয়ার পর শিখে অভিজ্ঞতা হয়েছি, সেটা হচ্ছে গৌতমবাবু এই অধিবেশন পরিচালনা করার যে দক্ষতা আমার এখনো মনে পড়ে যে তিনি একটা বেল যাকে বলা হয় সময় ভর্তি নিয়ে যেতেন এবং প্রথমেই বলে দিতেন যে সেই বক্তার জন্য কতটা সময় অ্যালটেড হয়েছে এবং সেই সময় 1 মিনিট আগে তিনি একবার বলে দিতেন এবং সময় অতিক্রান্ত হলে সেটা জোরে আরো বাজাতেন, এবং তার চেয়ে যদি বেশি বলতে চাইতো উনি একটা সেই বেলটা বাজিয়ে দিতেন। এবং তিনি বারবার যেটা বলতেন এখানে যারা এসেছেন তারা সকলে কিছু বলতে এসেছেন এবং যারা শুনতে এসেছেন তারাও কিন্তু নবীন এবং প্রবীণ গবেষক সকলের কথাই সমানভাবে শুনতে চান এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। কারণ এই যে পরিমিতি বোধ এই শিক্ষাটা তিনি দিয়েছেন এবং পরবর্তীকালে যখন বিপ্লবী সভা পরিচালনার সুযোগ পেয়েছি আমার বারবার মনে হয়েছে যে গৌতমবাবু এই ব্যাপারে আমাদের সকলের উপযুক্ত শিক্ষা হতে পারে। এরপরে গৌতম চট্টোপাধ্যায় সম্বন্ধে আমি এটা বলতে চাই যে গৌতমবাবু প্রচলিত অর্থে আজকের যুগে যাকে শ্রমিক ইতিহাস বলা হয় সেটা কতটা ছিলেন। গৌতমবাবু সম্পর্কে যেটা আমরা অনেকেই হয়তো জানি বা জানি না, সেটা হচ্ছে তিনি স্নাতক স্তরে ইংরেজি ভাষার ছাত্র ছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক কার্যকলার একটা শিক্ষা ছিল এবং তিনি প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে তার বিষয় পরিবর্তন করে নেন ইতিহাস। সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে বোধহয় প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে রেগুলার এবং প্রাইভেট মিলিয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করার যে দুর্লভ রেকর্ড সেটা তিনি করেছেন এবং আজ পর্যন্ত সেই রেকর্ড বোধহয় ভাঙতে পারেনি। আর যেটা আগেও একটু আগে ঠিক করে গেলেন, গৌতমবাবু কিন্তু সরকারি স্কুল কলেজে পড়াশোনা করেছেন, পুরীর প্রেসিডেন্সি কলেজে তিনি ছাত্র ছিলেন না এবং
সুশোভন বাবুকে তুমি বললো তিনি কিন্তু তার ক্লাসের ছাত্র ছিলেন না। সুশোভন বাবু তিনি সম্পূর্ণ পেয়েছিলেন পার্টি ক্লাসে, সেখানে থেকে তাকে হৃদ্যতা, তাকে তিনি স্যার হিসেবে বর্ণনা করেছেন এবং সেই যোগাযোগ আজীবন তিনি সুশোভন বাবুর যে শিক্ষা, তার যে জীবন দর্শন, সেটা তিনি সেটা গ্রহণ করার চেষ্টা করেছেন। গৌতম বাবু যে পরে আমরা যে অংশে বলতে চাইছি যে গৌতম বাবুর যে লেখালেখি শোভনাজি একটু আগে বলে গেছেন, তাছাড়াও বেশ কিছু লেখা আছে। আমি যতদূর মনে হয় শ্রমিক এবং শ্রমিক সংক্রান্ত বিষয় তার প্রবন্ধ সংখ্যা বোধহয় 17টি কি 18টি, এবং এগুলোকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে মে দিবস কেন্দ্র করে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন সম্পর্কে তার কিছু লেখা, দ্বিতীয় কথা ভারতীয় প্রেক্ষিতে শ্রমিক আন্দোলন সম্পর্কে। মনে রাখতে হবে কিন্তু সেই শ্রমিক আন্দোলনের ইতিহাসকে কিন্তু তিনি দেখেছেন একটা বৃহত্তর প্রেক্ষিতে। তিনি তার আনুষ্ঠানিক যে গবেষক জীবন সেটা শুরু করেছিলেন 19 শতকে বাংলার নবজাগরণ সেই রেনেসাঁর ইতিহাস নিয়ে নানা কারণে সেটা তিনি সম্পন্ন করেননি। তার চিন্তার যে বৃত্ত সেটা এখান থেকেই আসছে, জাতীয়তাবাদের উন্মেষ, জাতীয়তাবাদের বিভিন্ন পর্ব এবং এই ব্যাপক জাতীয়তাবাদের মধ্যে বামপন্থী চিন্তাধারার বিকাশ, এবং সেখানে মেহনতি মানুষ, সেখানে তিনি কারখানার শ্রমিক, মাঠের চাষ, এইগুলো আলাদাভাবে দেখেননি। সামগ্রিকভাবে খেটে খাওয়া মানুষকে ভারতীয় আধুনিক ভারতের ইতিহাস চর্চার মাঝখানে আনা যায়, যারা প্রান্তিক হয়ে পড়েছিল সেইটা কিভাবে করা যায় এবং সারা জীবন সেই চেষ্টা করেছেন। আর সেই ব্যাপক অর্থে তিনি নিঃসন্দেহে একজন শ্রমিক ইতিহাসবিদ। একটা বৃহৎ পরিপ্রেক্ষিতে একটা মহৎ সময় ধরে কি করে দেখতে হয় এবং এই শ্রমজীবী মানুষকে সেইখানে নিয়ে আসতে হয়, সেটা তার লেখার মধ্যে দিয়ে শুরু হয়, তার জীবনের অন্যান্য দিকেও সেটা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে লেখালেখির বাইরে সক্রিয় রাজনীতির প্রতি গৌতম বাবুর একটা বড় দিক ছিল যে তিনি একজন শিক্ষক। সেই কথা তিনি কোনোদিন ভোলেননি। তিনি পড়িয়েছেন কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের প্রাতঃকালীন বিভাগ, পরবর্তীকালে সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজ বলে পরিচিত হয়েছে। সুদীর্ঘকাল সেখানে তিনি কাজ করেছেন এবং যেটা আমরা জানি যে সেটা কোনো এলিট কলেজ ছিল না। বিশেষ করে 50-60 দশকে উদ্বাস্তু পরিবার থেকে আসা মেয়েরা অনেকেই সেখানে যেতেন, সাধারণ মানের ছাত্রী, কিন্তু তাদের তিনি কখনো অবান্তরেও মনে করেনি। ক্লাসে পড়ানোর বাইরেও তাদের প্রতি ইতিহাস বোধ করতে গৌতম বাবু যেটা বুঝতেন সেটাকে সঞ্চারিত করার চেষ্টা করেছেন এবং এর পাশাপাশি পাঠভবন স্কুল নাম করা বিদ্যালয়, তার সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। অবসর গ্রহণের পর সেখানে অবৈতনিক শিক্ষক হিসেবে তিনি পড়িয়েছেন এবং সেখানেও তিনি এই বহু ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস বোধ, যেটাকে তিনি আধুনিক বৈজ্ঞানিক ইতিহাস বলতে দিয়েছেন, সেই বোধকে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। কিন্তু এই পঠন পাঠনের বাইরে অন্যতম শিক্ষক হিসেবে আরেকটা বড় ভূমিকা ছিল, সেটা হচ্ছে যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ এবং অন্যান্য সংস্থাগুলো তার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইতিহাস বিষয়ের যে সিলেবাসে বারবার পুনর্গঠন হয়েছে সেটা তিনি খুব মন দিয়ে করেছেন এবং তার সঙ্গে তিনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে যারা পড়াচ্ছেন ক্লাসে গিয়ে তারা সরাসরি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। পরীক্ষার প্রশ্নমালা, পরীক্ষার খাতা দেখা, সবকিছুর মধ্যে দিয়ে শুধু সিলেবাস চেঞ্জ করে দিতে হবে না, সেটা ছড়িয়ে দিতে হবে সবার মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে প্রসারিত করতে হবে। এই বিষয়ে তিনি বারবার জোর দিয়েছেন এবং বাংলার ইতিহাস চর্চাকেও পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে নিয়ে আসা, প্রশ্নের মধ্যে দিয়ে নিয়ে আসা, সেই ব্যাপারে তিনি চেষ্টা করেছেন। পরবর্তীকালে তিনি এবং তার ইতিহাস সম্বন্ধে সহকর্মীরা সরাসরি এই পঠন পাঠন পরীক্ষা, এই সিলেবাস পুনর্নবীকরণ এইটার সাথে যুক্ত হয়েছে। কাজে এটা একটা বড় অবদান, যেটা কিন্তু আর কখনো ভুলে যাওয়া উচিত নয়। এর পরে যে কথাটা বলতে হয় যে শিক্ষক এবং শিক্ষা সংস্কারক পরে আমার মনে হয় গৌতম বাবু সবচেয়ে বড় পরিচয় হতে পারে ইতিহাসে তিনি কৃতি ছাত্র, কৃতি অধ্যাপক, সংস্কারক। তার বাইরে তিনি হচ্ছেন একজন সংগঠক। সেটা রাজনৈতিক সংগঠন নয়, ইতিহাসকে সংগঠিতভাবে দেখা তার চেষ্টা তার মধ্যে দিয়ে আমরা আজীবন দেখে গেছি। ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস এখানে সংগঠিত সর্বভারতীয় প্রতিষ্ঠান 1925 সাল থেকে চালু। তাদের কাজকর্ম ছিল মোটামুটি বছরে 3 দিনে বার্ষিক অধিবেশন করা এবং দীর্ঘদিন পর্যন্ত এখনো সেটা মূলত ইংরেজি ভাষায়
এই 3 দিনের অধিবেশনে হয় এবং 3 সেকশনে ভাগ করা হয়, সেইভাবে চলছিল। এবং একটা পুরোনো ধরনের স্থবির চিন্তা কাজ নিশ্চয়ই করেছেন, কিন্তু তার বাইরে যে এটাকে সম্প্রসারিত করা সেই কাজ হয়নি। এবং ইতিহাসে যে নতুন নতুন চিন্তাধারা আসছে সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে, সেইটাকে ইতিহাস গবেষণার মধ্যে দিয়ে সঞ্চারিত করা এবং গবেষকদের যারা এই গবেষণা করছেন তাদের লাইব্রেরি নিয়ে আসা, সেই কাজ কিন্তু তাদের দিয়ে হচ্ছিল না, অনেক ক্ষেত্রে আহত হয়েছিল। 60-এর দশকের মাঝামাঝি ক্ষেত্রে আমরা দেখছি যে যারা নতুন ধরনের ইতিহাস চর্চা করছেন তারা এই পুরনোপন্থী ইতিহাসবিদদের যে সংস্থা সেইখানে ব্যাপকভাবে প্রবেশ করেছেন এবং তাকে পুনর্গঠন করার চেষ্টা করছেন, যে স্টিরিওটাইপ ধারণা থেকে কিভাবে বেরোনো যায়। এবং এই চেষ্টা যারা করেছেন সেই প্রগতিশীল মানুষদের অন্যতম বা সর্বাগ্রগণ্য যারা ছিলেন, গৌতম ছিলেন, তাদের অন্যতম। কিন্তু হিস্ট্রি কংগ্রেসের লিমিটেশন সম্পর্কে তিনি অনেকের চেয়ে বেশি সচেতন ছিলেন, যে বছরে 3-4 দিনের একটা অনুষ্ঠান করলে ইতিহাস গবেষণা ছড়িয়ে দেওয়া যায় না, তাকে আরো কর্মকাণ্ডে বাড়াতে হবে। এবং সেটা করার একটা বড় মাধ্যম তিনি খুঁজেছিলেন যে আঞ্চলিক ভাষায় বিভিন্ন রাজ্যের যে ভাষা, যেখানে বহু সংখ্যায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, গবেষণা করছে, নানান ধরনের গবেষণা করছে, তাকে মূল ধারার মধ্যে নিয়ে আসা। এই রিজিওনাল হিস্ট্রি চর্চার একটা অংশ হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের প্রতিষ্ঠার কথা চিন্তা করেছিলেন এবং প্রবীণ ইতিহাসবিদ সুশোভনচন্দ্র সরকার সরাসরি সঙ্গে গিয়েছিলেন, এডব্লিউ মাহমুদ ছিলেন, আরো অন্যান্যরা ছিলেন এবং তার সহযোগী সহকর্মী অনুজ যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ গড়ে তুললেন। এরাও বার্ষিক অধিবেশন করতেন, মূলত বাংলা ভাষায়, নিহিত বাংলা ভাষায় ইতিহাস পেপার করার সুযোগ এলো। এবং শুধু এই 3 দিনের বার্ষিক অধিবেশন নয়, আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাস সংসদের কার্যকলাপকে তিনি সম্প্রসারিত করেছেন, বিভিন্ন বিষয়ে সেমিনার করা, এবং সেটা শুধু কলকাতা কেন্দ্রিক বা কেন্দ্রিক না হয়, কলেজের সঙ্গে বিভিন্ন জায়গায় দূরবর্তী কলেজের সঙ্গে স্কুলের সঙ্গেও তিনি একসঙ্গে প্রোগ্রাম করার কথা ভেবেছেন। এখান থেকে ইতিহাসবিদরা গেছেন, সরাসরি যোগাযোগ হয়েছে। কাজে আজকের যারা ছাত্র তারা কিভাবে ইতিহাসকে দেখছে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা অধ্যাপকরা কিভাবে ইতিহাস পঠন পাঠনের সুযোগ পাচ্ছেন এবং ইতিহাস গবেষণা এখন কোন পর্যায়ে পৌঁছেছে, এইটা সরাসরি সুযোগ তিনি করেছেন। এবং এই ইতিহাস অনুসন্ধান নিয়মিত প্রকাশ করা, তাছাড়াও বিভিন্ন সময় টাইমে তারা নানান বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ সংকলন প্রকাশ করেছেন। তাই গৌতম বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিহাস চর্চা শুধুমাত্র একটা একাডেমিক বিষয় ছিল না, ইতিহাস চর্চাকে তিনি পরিণত করেছেন একটা বৃহৎ আন্দোলনের মধ্যে দিয়ে। সেই আন্দোলন তার মৃত্যুর পরেও অব্যাহত রয়েছে, নানান রকম বাধা বিঘ্ন এসছে, কিন্তু এই ঐতিহ্য, তার তৈরি করা ঐতিহ্য, এটা আমরা কখনো ভুলব না। এবং এই পরিচয়ের মধ্যে দিয়ে আমরা যদি গৌতম বাবুকে দেখি, তারপরে তাকে আমরা সন্নিবিষ্ট করতে পারবো যে আজকের যে বিষয়, যে বাংলায় শ্রমিক চর্চার ইতিহাসের মধ্যে গৌতম বাবুর যে দৃষ্টিভঙ্গি, সেটা কিভাবে প্রতিফলিত হয়েছে বা কতটা হয়েছে। শ্রমিক চর্চার শ্রমিক ভারতবর্ষের ইতিহাসে ছিল, কারিগর ছিল। শ্রমিক অবশ্যই 19 শতকে মূলত ইউরোপীয় হাত ধরে হয়েছে, তার বিকাশ সমানভাবে হয়নি এবং চিন্তাকরণ ছাড়া অন্য সর্বত্রই কিন্তু বিদেশি পুঁজির প্রাধান্য দেখা গেছে। কারণ এই শ্রমিক আন্দোলন যখন গড়ে উঠছে, জাতীয়তাবাদী আন্দোলনের পাশাপাশি গড়ে উঠছে, কিন্তু তারা সবসময় হাত ধরে করেছে এটাও নয়। এইটা মাথায় রেখে শ্রমিক ইতিহাস চর্চাতে আর একটা গুরুত্ব আছে, শ্রমিক চিরকাল মার্জিনালে থাকতে পারে না, তাকে সেন্টাসে আনা যায়। এইটার গৌতম বাবুর যে মূল ইতিহাস দর্শন, তার থেকে বেরিয়ে আসছে। ইতিহাস শ্রমিক ইতিহাস চর্চার সাংগঠনিক ইতিহাস যদি আমরা বলি বাংলাদেশে, এটা আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ জেনারেল হিস্টোরিয়ান্স 60-এর দশকের গোড়ায় শুরু, মূলত এটা বলা হয় যে মূলত যারা বামপন্থী ছিলেন তৎকালীন যুগে, কমিউনিস্ট ভাবাপন্ন এবং সমাজপন্থী ভাবাপন্ন, তাদের হাত ধরে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠাটি শুরু হয়। অস্ট্রিয়ার ভিয়েনায় মূল কর্মকাণ্ড এবং লিনজের বার্ষিক সম্মেলন করতেন। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের বিশিষ্ট বিপ্লবী ও পরবর্তীকালে রাজধানী বুদ্ধিজীবী নেতা সুদীপ প্রধান এর সঙ্গে যুক্ত ছিলেন। সুদীপ প্রধান উৎসাহিত করেছিলেন যে এর আদলে ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশে যদি কিছু করা যায়। সেই চিন্তা ভাবনা থেকে তিনি সল্টলেক সোসাইটি ফর জেনারেল স্টাডিজ শুরু করলেন 1990-এর দশকের গোড়ায়। তখন যারা ইতিহাস চর্চা করতেন, নবীন এবং মধ্যবয়স্ক, তাদের সবাই তিনি এর
চর্চার মধ্যে নিয়ে এলেন। আমরা জীবিকা নিয়ে জীবিকার কথা বলতে পারি, অমলদা ছিলেন, ইরানি ছিলেন, আরো অনেকে ছিলেন। তখন রবীন্দ্র ছিলেন, তাদেরও চিনিয়ে গেছেন, সত্যজিৎ দাশগুপ্ত, রাখিরা চৌধুরীর মতো মানুষরাও এসেছেন। এবং উনি চেয়েছিলেন যেটা এদের কর্মকার একটা দীর্ঘস্থায়ী হয়নি, খুব বড় একটা দিক হচ্ছে যে এটা তার প্রকাশিত শ্রমিক সংক্রান্ত যে বইপত্র এবং প্রবন্ধ, অপ্রকাশিত গবেষণা, তার একটা তালিকা তৈরি করা। সেই কাজটা প্রথম এই সংস্থা করে এবং লিঙ্গের সঙ্গে একটা নিয়মিত যোগাযোগ এবং অন্যান্য আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তার সঙ্গে যোগাযোগ থাকতে তিনি স্কলারদের ওখানে পাঠানোর সুযোগ করে দিয়েছিলেন এবং অন্যান্য যে ভাতৃমূলক সংগঠন তাদের সঙ্গে একটা যোগাযোগ এনে দিয়েছিলেন। সেইভাবে চলে। সুদীপবাবু মৃত্যুর পরে এটা ধাক্কা খায় কিছুটা, তাহলেও সুদীপ প্রধান স্মারক তার নাম স্মরণ করে এই প্রতিষ্ঠান আরো কিছু করা অব্যাহত ছিল এবং এদের একটা বড় কাজ এটা করেছিলেন। বাংলাদেশে শ্রমিক ইতিহাস সরকার 7 দশক এই প্রথম একটা সংগঠিত উদ্যোগ নেওয়া হলো যে বিভিন্ন অধ্যায় ভাগ করে একাডেমিশিয়ান এবং ট্রেড ইউনিয়নিস্ট এবং যারা অ্যামেচার বলতে পারি শ্রমিক নিয়ে ভাবতে ভালোবাসেন সবাইকে নিয়ে সুদীপ প্রধান স্মরণে এই 7 দশক করে গ্রন্থটি প্রকাশিত হয় এবং সেখানে এই তালিকাটিও সন্নিবিষ্ট হয়। তারপরে কিন্তু নানা কারণে দীর্ঘস্থায়ী হয়নি। এরকম এক্সক্লুসিভ সংগঠন না হলেও এরপরে যার কথা বলতে হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ। ইতিহাস সংসদের কথা আমি বলেছি যে তাদের অধিবেশন নিয়মিত হতো, বার্ষিক অধিবেশন এবং অন্যান্য অধিবেশন। সেখানে শ্রমিক ইতিহাস চর্চায় প্রচুর সংখ্যক পেপার প্রেজেন্টেশনের সুযোগ আসে। গৌতমবাবু তার ব্যক্তিগত কিরকম উৎসাহী ছিলেন ব্যাপারে সেটা আগেই বলা হয়েছে। এইগুলোকে সংকলন করে তার মৃত্যুর পরে 2013 সালে তার প্রকাশিত সমস্ত শ্রমিক ইতিহাস সংক্রান্ত যে পেপার এখানে বেরিয়েছে, অনুসন্ধানের শ্রমিক ইতিহাস এবং ওই গোড়ায় সার্কেল সোসাইটি যে তালিকা নিবন্ধন প্রকাশ করেছিলেন সেটাকে পুনর্নবীকরণ করে প্রকাশ করা হয়। একটা ডেইলি রেফারেন্স হিসাবে আজও মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। এই সংগঠিত প্রচেষ্টা একান্তভাবেই সরকারি উদ্যোগ, কোন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নয়, কিন্তু এটা এক ধরনের পাবলিক ইম্প্যাক্ট ছিল। উৎসাহী মানুষরা নিজেরা উদ্যোগ নিচ্ছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পাশাপাশি কিছু সরকারি অনুদানযুক্ত অত্যন্ত প্রসিদ্ধ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তারা শ্রমিক ইতিহাস চর্চায় উৎসাহী হয়েছে এবং প্রথমেই যার নাম করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা। এখানে দুজনের কথা বিশেষ করে বলবো, প্রয়াত সনদ বসু এবং প্রয়াত রঞ্জিত দাশগুপ্ত। সনদ বসু খুব বিশেষ একটা উল্লেখযোগ্য কাজ করেছিলেন যে কিছু প্রজেক্ট এখানে চালু করেন, যাদের তিনি গবেষণা করিয়েছেন। তারা তখন তরুণ ছিলেন, তার মধ্যে দুজন শহীদুল চট্টোপাধ্যায় এবং রতন বসে তারা শব্দ প্রয়াত হয়েছে। তাদের কথা মনে রাখেনি, কিন্তু সনদ বসুর যুগে এটা একটা পাইনিয়ারিং কাজ হয়েছে। আর রঞ্জিত দাশগুপ্তের কথা যত বলার দরকার নেই, যারা শ্রমিক ইতিহাস চর্চা করেন তারা সকলেই জানেন যে বিশিষ্ট অর্থনীতিবিদ, মার্ক্সবাদী এবং ইতিহাসবিদ রঞ্জিত দাশগুপ্ত সারা জীবন জুট মিল লেবার নিয়ে কাজ করেছেন, চা বাগান শ্রমিক নিয়ে কাজ করেছেন, অন্যান্য দিক নিয়ে কাজ করেছেন এবং সামগ্রিকভাবে শ্রমিক ইতিহাসের তাৎপর্য বোঝাবার চেষ্টা করেছেন। তারও কর্মজীবন দীর্ঘদিন পর্যন্ত এটাই তার মূল কর্মজীবন ছিল জোকার ইনস্টিটিউট। দ্বিতীয় যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস কলকাতা, রেক্টর হিসেবে অবস্থিত ছিল তখন ইন্দিরা ভবনে। সেখানে অমিয় বাগচি, পার্থ চ্যাটার্জির মতো মানুষরা ছিলেন, সমাজ বিজ্ঞানে যারা উৎসাহ দিয়েছেন। বিশেষভাবে যার কথা কতটা স্মরণ করা হয় না, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সমাজ বিজ্ঞানী অমলেন্দু গুহ। অমলেন্দু গুহর কাছে দুটি উল্লেখযোগ্য কাজ হয়েছে। একটা রামকৃষ্ণ চট্টোপাধ্যায় চা বাগান সংক্রান্ত যে আইন কানুন সেইগুলোর কথা বলেছিলেন এবং আরেকটি কাজ হয়েছে ট্রাম শ্রমিক নিয়ে সদ্যপ্রয়াত অধ্যাপক সিদ্ধার্থ মুখার্জি। পরবর্তীকালে এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি হিসাবে এই গ্রন্থগুলি প্রকাশিত হয়েছে। আরেকটি প্রতিষ্ঠানের কথা খুব বেশি বলা হয় না, কিন্তু তারাও খুব উল্লেখযোগ্য কাজ করেছেন। সেটা হচ্ছে কলকাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সন্নিহিত অঞ্চলে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ। এখানে অধ্যাপিকা রত্না সেন দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং তার তত্ত্বাবধানে
পাশাপাশি কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এগুলো সবই ছিল গবেষণামূলক প্রতিষ্ঠান, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। সাধারণ ছাত্রছাত্রীদের ইতিহাস পঠন পাঠনের সঙ্গে কিন্তু এগুলো সম্পৃক্ত ছিল না। এইখানে চলে আসে যে যেগুলো বিশ্ববিদ্যালয় তাদের ভূমিকা। আমরা জানি যে দীর্ঘদিন পর্যন্ত ভারতীয় ইতিহাস হচ্ছে শ্রমিক যেমন প্রান্তিক, এই পঠন পাঠনের ক্ষেত্রে শ্রমিকরা কিন্তু প্রান্তিক হয়েছে। এবং আমার যতদূর মনে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স করে স্টিরিওটাইপ প্রশ্ন আসতো এবং অল্টারনেটিভ একই প্রশ্ন বারবার আসছে, তার বাইরে কিন্তু খুব একটা শ্রমিক ইতিহাস চর্চা হয়নি। স্নাতকোত্তর স্তরে যখন আসছে ছাত্ররা, সেখানে কিন্তু শ্রমিক ইতিহাস চর্চা সেরকম সুযোগ ছিল না। এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমি বলতে পারি তারা প্রথম পরামর্শ যে তারা সোশ্যাল হিস্ট্রি স্পেশাল পেপারটা যখন রিনিউ করা হয়, নতুন ভাবে তৈরি করা হয়, সেখানে তারা একটা আলাদা কম্পোনেন্ট দেখেছিলেন অন লেবার হিস্ট্রি। সেখানে আমার সহকর্মী হিসেবে পেয়েছিলাম অধ্যাপিকা শমিকা সেনকে। শমিকা পরবর্তীকালে যাদবপুরের মানবিক বিদ্যা চর্চা কেন্দ্রে, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি ও পরবর্তীকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হিসেবে কাজ করছেন। কিন্তু শ্রমিকের কাজ করার যে মূল এমফাসিস সেটা বরাবর ছিল শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিক এবং অসংগঠিত শ্রমিক। তিনি যেখানেই গেছেন সেখানে এই বিষয়টাকে তিনি বাড়িয়েছেন, কাজ করে গেছেন। এবং নববাবু নাগরিক মঞ্চ অথবা পিপুলস স্টাডি ফোরাম এই ধরনের প্রতিষ্ঠান তারা শ্রমিকদের সঙ্গে নিয়ে কাজ করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, কাজ করেও চলেছেন এখনো। সরকারি অনুদানের উপর পুরোপুরি আরো নির্ভর না করে সেই কাজগুলোর কথা কিন্তু এই আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়গুলো তার সঙ্গে বলতে হবে। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা হয়েছে। আমরা যদি বিশেষ করে 80-90 দশক এবং প্রথম দশকে দেখি, কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় এরা উল্লেখযোগ্য কাজ করেছেন। সেখানে একটা লিমিটেশন ছিল, যারা গবেষণা করছেন তাদের যারা গাইড সুপারভাইজার তাদের উৎসাহে অথবা সংশ্লিষ্ট গবেষক তিনি তার পরিবারের উৎসাহে গবেষণা হচ্ছে। কিন্তু এটাকে নিয়ে আসতে টোটাল প্ল্যানিং করে কাজ করা সেটা কিন্তু এখানে হয়েছিল না, আদৌ হয়নি। প্ল্যানিং করে ইতিহাস করতে কিছুটা ভাটা পড়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল হিস্ট্রি বাদ দিয়ে পরবর্তীকালে আমার সিলেবাস পূরণ হয়, তখন প্রথম আলাদাভাবে লেবার হিস্ট্রি একটা স্পেশাল পেপার চালু। এই প্রসঙ্গে গৌতমবাবুর ভূমিকার কথা অনেকেই হয়তো জানেন না, আজকে আমি সুযোগ পেয়েছি বলে খাওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে গৌতমবাবু এবং বাবু খুব উৎসাহ দিয়েছিলেন আমাকে এবং সঙ্গীতাকে যে এইটাকে শুধুমাত্র একটা সিলেবাস হিসেবে না ভেবে একটা বৃহত্তর প্রেক্ষিতে ওদের যে চিন্তাটা ছিল যেটাকে একটা বড় স্কেলে ভাবতে হবে, শুধুমাত্র পঠন পাঠনে নয়, সেইভাবে গড়ে তোলা যায়। এবং গৌতমবাবু কথা আমাদের বারবার বলছিলেন যে যেহেতু পশ্চিমবঙ্গের বিশিষ্ট যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে শিক্ষার গণমুখীকরণ হচ্ছে, কৃষক শ্রমিক পরিবার থেকে ছাত্রছাত্রীরা উঠে আসার সুযোগ পাচ্ছে কম সংখ্যায় হলেও, তাদের সঙ্গে যদি শ্রমিক ইতিহাসটাকে কোনোভাবে যুক্ত করা যায় সেই চেষ্টা হয়েছিল। কিন্তু মানে এটা অস্বীকার করে লাভ নেই, সেই চেষ্টা কিন্তু খুব একটা সফল হয়নি। এর পেছনে হয়তো বিচিত্র নানান রকম কারণ কাজ করেছে। স্পেশাল পেপারে যেভাবে বন্টন করা হতো, সেখানে সভাপতি যারা ওপরের দিকে কাজ পেত তাদের পছন্দ তারা প্রেফারেন্স দিয়ে এটা পেত। এবং সাধারণভাবে একটা ধারণা চালু করেছিল যেখানে যেভাবে নোটস এবং রেফারেন্সের সূত্র সহজে নম্বর দিয়ে, সেই কারণে যারা ওপরের দিকে চান্স পেত তারা এই স্পেশাল পেপারটা নিয়ে যেত। কতটা সত্যি আমি জানি না, ধারণা চালু হয়েছে। তার ফল দাঁড়ালো যেটা যে শ্রমিক পরিবার থেকে যে ছাত্রছাত্রীরা আসতো তুলনামূলকভাবে তাদের দুর্বল ব্যাকগ্রাউন্ড থাকার জন্য তারা এই পরিধির মধ্যে ঢুকতে পারতো না। কাজে তারা কিন্তু স্পেশাল পেপার পড়ার সুযোগ পায়নি অনেক ক্ষেত্রেই। তা সত্ত্বেও আমি দুজন ছাত্রের কথা বিশেষভাবে বলবো। একজন এসেছিল হিন্দি ভাষী চটপট শ্রমিক পরিবার থেকে, পড়েইনি, তার ভালো ফল করে দেবে এবং পরবর্তীকালে নানান কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ যখন সংকুচিত হয়ে যায়, প্রথমত হিন্দি ভাষী ভাষার কথা বলেছি, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে তার গবেষণা সম্পূর্ণ করেছে। শুধু তাই না, আন্তর্জাতিক স্তরে সেই গবেষণা উচ্চভাবে প্রশংসিত হয়েছে। আর একজন ছাত্র রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই দুটো ব্যতিক্রম দিয়ে কিন্তু শ্রমিক ইতিহাস চর্চা খুব ভালো হয়েছে এটা বলা যায় না। তার মধ্যে যে দুর্বলতা সেটা বারবার স্বীকার করতেই হয়। এবং এর
পাশাপাশি আরেকটা কথা বলতে হয় যে শ্রমিক ইতিহাসের উপাদানগুলো ছড়িয়ে আছে। আমরা তারা আর্কাইভসে কাজ করেছেন, আপনারা সবাই জানেন যে প্রাক স্বাধীনতা যুগে আর্কাইভের যে অবস্থা ছিল, পরবর্তীকালে সরকারি আর্কাইভ, পুলিশ আর্কাইভ সব জায়গায় কিন্তু সাম্প্রতিককালে হলো ঠিকমতো ফাইল মেনটেন হচ্ছে না, ঠিকমতো ফাইলগুলো আর্কাইভসে আসছে না, লোকে দেখার সুযোগ পাচ্ছে না, কারণ একটা দুর্বল। সেটা যদি দুর্বলতা অন্য একটা সফলতা আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ট্রেনিং ইউনিয়ন, বিভিন্ন পার্টি তাদের প্রফেশনে খুব ভালো ডকুমেন্টেশন রয়েছে, কিন্তু সেগুলো অনেক ক্ষেত্রেই খুব একটা সুরক্ষিত নয়। আমরা জানি দুর্গাপুরের স্মৃতি পাঠাগারের কথা, জানি ভবানী সেন স্মৃতি পাঠাগারের কথা, মহাজানী সন্ধানের কথা জানি, ওখানে পার্টি অফিসের ডকুমেন্ট আছে, ট্রেনিং ইউনিয়নের কেন্দ্রীয় স্তরের অফিসে আছে। এমনকি যদি অনেকে দেখেছেন যে ট্রেনিং ইউনিয়নগুলোর যে লোকাল স্তর, সেখানে অযত্নে বিবর্ণ হয়ে যাচ্ছে। এইগুলোকে সংরক্ষণ করার যে একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু খুব একটা হয়নি, না বিশ্ববিদ্যালয় স্তরে হয়েছে না সরকারি স্তরে হয়েছে। এই প্রসঙ্গে যে ছাড়া ছাড়া স্ক্যাটার চেষ্টা, তার একটা কথা আমি বলতে পারি যে 1995 সালে দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ইউনিয়ন, রাজনৈতিক দল, পুরসভা এদের নিয়ে তারা একটা এই ধরনের চর্চা, যেখানে শ্রমিক এবং একাডেমিশিয়ান ভেতর এবং বাইরে একটা যোগাযোগ হবে, এর কিছু উদ্যোগ হয়েছিল। আসানসোল অঞ্চলে একটা অনুষ্ঠান করেছিলেন, জলপাইগুড়ি ইউনিভার্সিটি করেছিলেন এবং কলকাতা জগদ্দলে চট্টগ্রাম শ্রমিকদের মধ্যে হয়েছিল। চট্টগ্রাম শ্রমিকদের ইউনিভার্সিটি পেয়েছিলাম, কিন্তু এটা কিন্তু ওই একবার করে হলো থেমে গেল। তার সেখানে কিন্তু উদ্যোগটা ধাক্কা গেল। যদিও পশ্চিমবঙ্গের শ্রমিক আন্দোলনের একটা জায়গা পীঠস্থান বলা হয়, সেখানে ইতিহাসের একটা অনুকূল রাজনৈতিক পরিবেশ ছিল, তা সত্ত্বেও কিন্তু সফল করা যায়নি। তুলনায় আমি একটা উদাহরণ দেবো, সেই ব্যবহার করতে পারছি না, সেটা হচ্ছে দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক অর্থনীতি এবং শ্রমিক ইতিহাসে অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য, তার পঠন পাঠন কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি স্নাতকোত্তর এবং পিএইচডিও করেছেন, পরবর্তীকালে আন্তর্জাতিক মানের ঐতিহাসিক বলে পরিচিত। তিনি তার উদ্যোগে কনস্টিটিউশন ফর ইন্ডিয়ান লেবার স্টুডেন্টস গড়ে তোলেন কেইউর মধ্যে, এবং সেখান থেকে তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং এক ঝাঁক উজ্জ্বল ছাত্রকে তিনি কাজে সামিল করতে পেরেছিলেন, যারা নিয়মিত সেই প্রতিষ্ঠান সরকারি অনুদান পাচ্ছে, বিদেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে, রেগুলার সেক্টর কয়েক বছর আগে চলে গেছেন, তারপরেও নানান বাধাবিঘ্নের মধ্যে তারা সমানে কাজ করে চলেছেন এবং আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে সেই কাজগুলো। এবং তার পাশাপাশি এরা একটা জায়গা থেকে সাহায্য পাচ্ছেন, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রীর উদ্যোগে শ্রমিক গবেষণা থেকে এগুলো 60 বছরের গোড়া থেকে চালু হয়েছিল। পরবর্তীকালে বিখ্যাত শ্রমিক নেতা রাষ্ট্রপ্রধান বিরিজি নামাঙ্কিত হয়েছে। সেই সরকারি প্রতিষ্ঠান এবং সব্যসাচী তৈরি করা প্রতিষ্ঠান, এরা হাতে হাত মিলিয়ে সমানে কাজ করে চলেছে, যে কাজগুলো নিয়মিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে একটা কথা বলা যেতে পারে যে বিশিষ্ট সাবঅর্ডিনেশন সমাজবিজ্ঞানী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তারা কি প্রবন্ধ বলেছিলেন, ক্যান সাবঅর্ডিনেশন স্পিক? তারা কি নিজের কথা নিজেরা বলতে পারে? এর উত্তরটা সদর্থক হতে পারে শ্রমিকদের ক্ষেত্রে, যে তাদের বলতে যে উপাদানগুলো ছড়িয়ে আছে সেইগুলোকে যদি ক্যাপ করা যায়, তাহলে কিন্তু তাদের নিজেদের বলা ইতিহাস, যে ইতিহাস অনেকটা অজানা অপরিচিত ইতিহাস, তাকে তুলে আনা যায়, যে স্বপ্নটা গৌতম চট্টোপাধ্যায় দেখিয়ে গেছেন, সেইটা কিন্তু চরিতার্থ করার একটা জায়গা রয়েছে, বিরাট জায়গা রয়েছে। সেটা যদি করতে না পারে তাহলে সেটা পরবর্তী প্রজন্মের ব্যর্থতা। সেখানে গৌতম বাবু যে অধরা স্বপ্নকে পূর্ণ করার কথা বারবার এসে যায়। এরপরে যে কথাটা ওঠে সেটা হচ্ছে যে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের যে ইতিহাস চর্চা, সেইটা লেখাপত্র গবেষণা এটা কিরকম ধারায় বহমান হচ্ছে। আমি যেটা বলেছি যে ভারতবর্ষে কিন্তু শ্রমিক শ্রেণী বিভাগ হচ্ছে 19 শতকের মাঝামাঝি বা শেষার্ধ থেকে মূলত ব্রিটিশ বিধান করে এবং কিছু দেশি শক্তি, সমান বিন্যাস আইনি, সমান বিকাশ আইনি, এবং 19 শতকের শেষের দিকে কিছু হাজার আন্দোলন হয়েছে। বঙ্গভঙ্গের সময় প্রথম বাইরের রাজনীতির সঙ্গে শ্রমিকের যোগাযোগের সুযোগ হয়েছিল, সেটা চলে যায়। এরপরে 1920 দশকে গান্ধী উত্থানের পরে অসহযোগ আন্দোলনের হাত ধরে হয়, বিপ্লব পড়ে আছে, এক ধরনের বামপন্থী চিন্তাধারা প্রকাশ হচ্ছে। 20 দশকের মাঝামাঝি থেকে 1920 দশকের মাঝামাঝি থেকে আমরা দেখতে পাচ্ছি যে
শ্রমিক কমিউনিস্ট চিন্তা সেটা পার্টিসিপেট করছে, তাদের হাত ধরে শ্রমিক আন্দোলন বাড়ছে এবং শ্রমিক আন্দোলনের ইতিহাস চর্চা হয়তো কিছুটা গুরুত্ব হচ্ছে, তাহলে কিন্তু ইতিহাসে কিন্তু শ্রমিক সেই প্রান্তিক থেকে গেছে 1920 দশক থেকে। সেটা আমরা বলবো যে কি সাম্রাজ্যবাদী ইতিহাস চর্চা বা নিও ইন্ডিপেন্ডেন্স হিস্টোরিগ্রাফি করছেন, জাতীয়তাবাদী ইতিহাসের যারা চর্চা করছেন, তাদের সবার কাছে কিন্তু শ্রমিক ওই প্রান্তিক জায়গায় আছে, মূল ধারা যারা তাদের নিজস্ব কোনো কণ্ঠস্বর নেই, নিজস্ব কোনো বক্তব্য নেই, তাদের ব্যবহার করা হচ্ছে, এইভাবে তাদের দেখা যাচ্ছে। এরপরে মার্ক্সবাদী আমি আর্টিকেলের কথা বলবো, যে প্রফেশনাল হিস্টোরিয়ান না হলেও ইন্ডিয়া থেকে প্রথম যে শ্রমিকের যে আলাদা সত্তা এবং তার ইতিহাস আছে সেই গুরুত্ব দেওয়ার চেষ্টা হয়, এবং তার হাত ধরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে সুকুমার সেন এবং সুনীল সেন এরা সর্বভারতীয় স্তরে বলতে পারি যে মার্ক্সের দৃষ্টিকোণ থেকে ইতিহাসের একটা বিবেচনা করার চেষ্টা করছে। তার আগে 1920 দশক থেকে ইতিহাস হচ্ছে শ্রমিক ইতিহাস চর্চা, সেখানে মূলত কিন্তু অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানীরা কাজ করেছেন, প্রফেশনাল হিস্টোরিয়ানদের আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। পরবর্তীকালে যারা আসছেন পুনেগড়ের আমল থেকে শুরু করে জিকে শর্মা, কার্নি, এরা সবাই যে ধরনের ইতিহাস হচ্ছে একটা সর্বভারতীয় ইতিহাস, মূলত শ্রমিক আন্দোলনের ইতিহাস এবং সেই আন্দোলনকে ফরওয়ার্ড ইতিহাস। এইখানে আমরা বলতে পারি যে হবসবম তার সম্পূর্ণ একটা অন্য কনটেক্সটে ব্রিটিশ শ্রমিক আন্দোলনের ইতিহাসের একটি বইতে ভূমিকা লিখতে গিয়ে সতর্ক করে দিয়েছেন যে শ্রমিক ইতিহাস ধরে যেটা চলছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে শ্রমিক মানে শ্রমিক আন্দোলন, শ্রমিক আন্দোলনই মানে ফর্মাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন, সেই ফর্মাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন মানে হচ্ছে সেখানে অফিসিয়াল যে রেকর্ডস বা তাদের নেতাদের চিন্তা ভাবনা, সেটাকেই শ্রমিকের ইতিহাস বলা হচ্ছে। হবসবম কিন্তু সস্তাভাবে বলছেন দাস বাইপাসিং দ্য অ্যাকচুয়াল সোশ্যাল রিয়ালিটিস, এইভাবে শ্রমিকের ইতিহাস হয় না, সেটা ইংল্যান্ডের ক্ষেত্রে যদি সত্যি হয়, ভারতের ক্ষেত্রে সেটা আরো কত শতাংশ সত্যি সেটা বলা বাহুল্য। এই যে 50-60 দশকের ইতিহাস এটা শুরু হলো, এমনকি মার্ক্সবাদী ইতিহাস ছিল, এরা শ্রমিককে একটা অবিভাজ্য ইউনিট হিসাবে দেখছেন, সর্বভারতীয় ভিত্তিতে দেখছেন এবং আন্দোলনকারী ভূমিকায় দেখছেন। তার বাইরে শ্রমিক একটা মানুষ, তার নিজস্ব সত্তা আছে, তার বিভিন্ন, তারা ইউনিফাইড নয়, তাদের নানান রকম বিভাজন আছে, দেখার ভূমিকা আছে, সেইটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত চর্চা করা হয়নি। আমরা কিছুটাই ভারতের ক্ষেত্রেও অধ্যাপক শেখর বন্দ্যোপাধ্যায় 1990 দশকে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রবন্ধে পরিষ্কার করেছেন যে 1980 দশকের আগে প্রফেশনাল একাডেমিক সিরিয়াস একাডেমিক অ্যাটেনশন পায়নি বাংলার শ্রমিক ইতিহাস চর্চা। এই 80 দশকটাকে মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ, যেখানে ট্র্যাডিশনাল হিস্টোরিওগ্রাফির বাইরে ওই টিপিক্যাল সাম্রাজ্যবাদী ইতিহাস, জাতীয়তাবাদী ইতিহাস বা পদানুবাদী মার্ক্সবাদী ইতিহাসের বাইরে নতুন ধরনের ইতিহাস চর্চার চিন্তা ভাবনা শুরু হচ্ছে, যেখানে নিউ সোশ্যালিস্টের কথা বলা হচ্ছে, সাবার্ডান ইতিহাস চর্চার কথা বলা হচ্ছে। তারই হাত ধরে বাংলা এবং ভারতে শ্রমিক আন্দোলনের শ্রমিকের ইতিহাস, সেটা শুধু আন্দোলনের ইতিহাস হয় না, সেটা একটা গড়পড়তা সারা ভারতের ইতিহাস নয়, অনুপঙ্খ ইতিহাস হবে, খুব মাইনিউটলি মাইক্রো স্টাডি করা হবে, তা শুরু হলো। এবং প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে 55 সাল বাংলার শ্রমিক আন্দোলনের ইতিহাস লিখলেন, 1970-এর দশকে লিখে বেরোলো। এবং তার আগে দুটো কথা বলতে হয় যে 1959-এ সনদ বসুর একটি ছোট্ট নিবন্ধ আছে, এসিভুক্ত সম্পাদিত বাংলার রেনেসাঁস সংক্রান্ত যে মূল্যবান গ্রন্থ, সেখানে লেবার কন্ডিশন 1914 পর্যন্ত লিখেছে, যেখানে শ্রমিকদের নিজেদের অবস্থা, তাদের আন্দোলন সম্পর্কে বলা হচ্ছে, সেটা পরবর্তীকালে উল্লেখ করা হয় না, কিন্তু একটা কাজ। আর একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে বহু আগে ব্রাহ্ম সংস্কারক শশীপদ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথাগত শ্রমিক ইতিহাস, শ্রমিক আন্দোলনের লোক নন, ব্রাহ্ম সংস্কারক হিসাবে কাজ করেছেন, শ্রমিকের মধ্যে কাজ করার চেষ্টা করেছেন। তার মতো করে এই শশীপদ বন্দ্যোপাধ্যায় ভারত শ্রমজীবী বলে বেশ কয়েকটি ইস্যু বেরিয়েছিল, সেগুলো ছড়িয়ে গিয়েছিল, দুষ্প্রাপ্য হয়েছিল। গৌতম চট্টোপাধ্যায়ের উৎসাহী তার প্রবীণতম প্রিয়তম ছাত্র মধ্যে একজন চট্টোপাধ্যায়, তিনি অনেক কষ্ট করে এই ভারত শ্রমজীবী
বিভিন্ন শব্দ ছড়িয়েছিল, সেগুলোকে একত্রে সংকলন করে বার করেন এবং তার একটি মূল্যবান ভূমিকা নিয়েছিলেন সর্বপ্রথম গৌতম চট্টোপাধ্যায়। কাজে এটাকে বাংলায় শ্রমিক ইতিহাস চর্চার আদি হিসেবে আমরা ধরতে পারি। যদি এটা প্রথাগত ইতিহাসের মধ্যে হয়তো নাও পড়তে পারি, কিন্তু আপগ্রন্থ হিসাবে গৌতমবাবু ঠিকই নজর দিয়েছিলেন এবং এই বিষয়ে কাজটাও করেছেন। এরপরে 55 সাল ওই গ্রন্থের পরে আমরা দেখতে পাচ্ছি যে 80 দশক 90 দশকে বাংলার শ্রমিক আন্দোলনের ইতিহাস নিয়ে একের পর এক মূল্যবান গ্রন্থ বেরিয়েছে। কিন্তু শুধু প্রাদেশিক স্তরের ইতিহাসে থেমে রইল না, এটা বহু পাঠগামী হয়ে গেল। আলাদা আলাদাভাবে প্রত্যেকটি শিল্পের ইতিহাস লেখার চেষ্টা হয়েছে। শুধু শিল্প নয়, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের শিল্প সামগ্রিকভাবে ঔপনিবেশিক পিরিয়ডের সমস্তটা না ধরে নির্দিষ্ট সময়ের ইতিহাস এইগুলো লেখা হয়েছে। কাজে নতুন নতুন ধারায় ইতিহাস চর্চা চলছে, আর শ্রমিক ইতিহাসের বিষয়বস্তুগুলো কিন্তু বদলে যাচ্ছে। শুধু ঔপনিবেশিক পিরিয়ড না হয়, তার পরবর্তীকালের পিরিয়ড নিয়েও এটা হয়েছে। যদিও স্বাধীনতা উত্তরকালে বাংলা শ্রমিক আন্দোলনের ইতিহাসটা এখনো তুলনায় ঐতিহাসিক দৃষ্টিতে বেশ দুর্বল। মূলত রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী, অর্থনীতি বিজ্ঞানী নিয়ে বেশি কাজ করছেন। এখানে একটা কিন্তু কাজ করার বিরাট জায়গা আছে। যে ইতিহাসগুলো ফুটে বেরোলো সেগুলো আমি বলবো যে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদে শ্রমিক অনুষদের ইতিহাস খুঁজে দেখি যে আলাদা আলাদা চট্টগ্রাম শ্রমিকের ইতিহাস, বাগিচা শ্রমিকের ইতিহাস, কয়লা শ্রমিকের ইতিহাস, মাঝারি ধরনের শিল্পের ইতিহাস, নতুন ধরনের যে শিল্প আসছে সূর্যোদয় শিল্প বলা হচ্ছে তার ইতিহাস, সেইগুলোর উপর আলাদা আলাদা করে কত গবেষণা হয়েছে এবং হয়ে চলেছে সেইটা দেখা যাচ্ছে। এবং কতগুলো নতুন ক্ষেত্র এখানে এসে গেল। একটা হচ্ছে নারী শ্রমিক। শ্রমিক বলতে যে সমস্ত পুরুষের সম্পর্কে একটা ধারণা, সেই ধারণাটা যে কত ভুল। একটা সময় চট্টগ্রামে এবং অন্যান্য শিল্পে, কয়লাখনিতে, বাগানে প্রায় সমান সংখ্যায় মহিলারা কাজ করতো। আস্তে আস্তে তাদের সংখ্যা কেন কমে গেল, কিভাবে কমে গেল, শ্রমিকরা দেখিয়েছেন, রিফাইনারিজ দেখিয়েছেন। এই নিয়ে চা বাগান নিয়ে আলাদা করে কাজ হয়েছে, কয়লাখনি নিয়ে রাশিয়ার জন্য কাজ করেছেন, চা বাগান নিয়ে সুবর্ণচরের নিয়ে কাজ করেছেন। সেইগুলো যদি আমরা মনে রাখি তাহলে এই যে বিচিত্র ভাবে নারী শ্রমিকের যে ইতিহাস, এবং সবচেয়ে বড় কথা আমি আগেই বলেছি যে শ্রমিকরা এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। আর একজনের কথা বলবো, তিনি হচ্ছেন মঞ্জু চট্টোপাধ্যায়। মঞ্জুদি মূলত তার পিএইচডি গ্রন্থ সেটা হচ্ছে ওই 19 শতকের নবজাগরণে সোশিও কালচারাল হিস্ট্রি। কিন্তু মঞ্জুদি গৌতম চাই একটা নতুন ক্ষেত্র বেছে নিলেন, সেটা হচ্ছে নারী শ্রমিক এবং নারী শ্রমিক নেতৃত্বে নিয়ে লেখা। সেই লেখাগুলো যদি দেখি যে প্রায় হারিয়ে গেছে যারা স্মৃতি থেকে, তাদের কথা তিনি তুলে আনলেন। প্রভাবতী রাজনৈতিক কথা উঠলো, বেগম সাকিনার কথা উঠলো, সুধা রায়, মৈত্রী বসুর সবচেয়ে কোনো সন্তোষ কুমারী উদ্যান, তার উপর অসামান্য কাজ করেছেন। তার পাশাপাশি আলমবাজারের চট্টগ্রাম মহিলা শ্রমিক উৎপল দেবী বা বেঙ্গল নামের সুকুমারী চৌধুরী, যারা নিজেরা শ্রমিক ছিলেন, শ্রমিক আন্দোলন সেই ধরনের মহিলাদের কথা কেউ মন্দির তুলে বলবেন। ইতিহাসে নিজের একটা বড় অবদান যে শ্রমিক, মহিলা শ্রমিক এবং মহিলা শ্রমিকদের জুড়ে তাদের মানুষ ভুলে যাচ্ছিল, তারাও ইতিহাসের পাতায় চলে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে শ্রমিকের ক্ষেত্রেও যে এই ম্যানুফ্যাকচারিং লেবারের বাইরে, সংগঠিত বড় বড় শিল্প শ্রমের বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে অন্য ধরনের যে শ্রমিক তাদের কথা এলো, এবং ক্রমশই একটা শ্রমিক আন্দোলনের বা শ্রমিক সংগঠনের দুর্বলতা হয়ে দাঁড়ালো যে এই ধরনের ম্যানুফ্যাকচারিং লেবারের বাইরে অসংগঠিত শ্রমিকের কথা যখন এলো, বিশেষভাবে উঠে আসলো বাবু শ্রমিকদের বলা হয়, হোয়াইট কালার এমপ্লয়ি। তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মধ্যে গুরুত্ব পেতে শুরু করলেন। তাদের শ্রমিক আন্দোলন দুর্বল হয়েছে কি হয়নি সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এই ধরনের হোয়াইট কালার লেবার নিয়ে গবেষণা এখানে উন্নতভাবে করলেন সামগ্রিকভাবে বিভিন্ন সেক্টরের এই বাবু শ্রমিকদের নিয়ে ইতিহাস। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক শ্রমিকদের নিয়ে আলাদা ইতিহাস চর্চা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে সংগঠন নিয়ে ইতিহাস চর্চা হয়েছে, এবং প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক, এই ধরনের যারা আমরা শ্রমিক বলতে আবদ্ধ, তাকে হোয়াইট কালার লেবার বা বাবু শ্রমিক বলা হচ্ছে, তারাও কিভাবে বিভিন্ন আন্দোলনে আসলেন এবং তারা একটা নেতৃস্থানীয় ভূমিকা নিয়ে তার নিয়েও
মূলধারা। আর আরেকটা হচ্ছে যে আইনের চোখে শ্রমিক কিরকম, আপনি মুক্তারে চাকরি করে রামকৃষ্ণরা কাজ করেছেন, পরে মেসেঞ্জার কাজ আছে, এদের কথা আমি নানান ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রমিককে দেখার চেষ্টা, সেটা অবাধ রইবে, এগুলো সবই শ্রমিক ইতিহাসে অঙ্গীভূত। কিন্তু তার চেয়ে বড় কথা যেটা 80-90 দশকে ঘটে গেল, সেটা হচ্ছে শ্রমিককে এবং শ্রমিক আন্দোলনকে দেখার সম্পূর্ণ একটা নতুন দৃষ্টিভঙ্গি। এটা নিউ সোশ্যাল হিস্ট্রি এবং সমাজের হিস্ট্রি হাত ধরে এলো। বিশেষভাবে বলতে হয় দীনেশ চক্রবর্তীর কথা, দ্য রিথিঙ্কিং ওয়ার্ল্ড অফ দ্য হিস্ট্রি। বিশেষভাবে চটকল শ্রমিকদের নিয়ে গবেষণা করেছেন, কিন্তু সেই গবেষণার সূত্রে তিনি এমন কিছু মৌলিক প্রশ্ন তুলে ধরেছেন যার মাধ্যমে সিরাজুল যে মার্ক্সীয় শ্রমিক ইতিহাস চর্চা, যে ক্লাস কেন্দ্রিক ইতিহাস, শ্রমিক মানে একটা শ্রেণী যারা অর্থনৈতিক সম্পর্ক নির্ভর, তার বাইরে গিয়ে শ্রমিককে দেখতে হবে যে শুধু আন্দোলন বা অর্থনৈতিক প্রশ্ন নয়, শ্রমিকের নিজস্ব সত্তা তাকে বুঝতে হবে। দীপেশবাবু অস্বীকার করেননি এখানে মূল জায়গা অর্থনীতি, সেটাই সব নয়। তাদের যে আমি বলতে পারি যে কালচারাল হিস্ট্রি, তাদের মানসিকতা সিস্টেম মেন্টালিটিস, তাকে কিন্তু নিয়ে আসলে তার মধ্যে যে অভিনবভাবে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু অন্তরঙ্গে হয়নি। 1890 দশকে যা 1947 যেখানে শেষ করছেন, তাই সেখানে শ্রমিকের কাছে ট্রেড ইউনিয়ন একটা বাবু সংগঠন, সেখানে তিনি জমিদারি কথাটা বারবার ব্যবহার করেছেন। ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে শ্রমিকের সম্পর্ক ছিল জমিদার এবং প্রজার সম্পর্ক, কিন্তু সহযোগিতার সম্পর্কে পরিণত হতে পারেনি। এই মত একেবারে ঐতিহাসিকরা পরবর্তীকালে পেতে পারেনি। বিশেষভাবে আমরা বলবো দীপেশ চক্রবর্তীর সঙ্গে রণজিৎ দাসের মধ্যে যে টু ভিউজ, যেখানে সরাসরি তারা বিতর্ক করেছেন, ছোট পুস্তিকা কিন্তু অসামান্য সেই বিতর্ক, এবং রণজিৎ বাবু ট্র্যাডিশনাল মার্ক্সিস্টরা তারাও কিন্তু স্বীকার করেছেন যে নিশ্চয়ই ক্লাস বড় কথা, অর্থনীতির ইতিহাস বড় কথা, কিন্তু তার পাশাপাশি শ্রমিকের মানসিকতার ইতিহাস, শ্রমিকের সাংস্কৃতিক ইতিহাস, তাকেও যে তুলে ধরা দরকার, সেইটা কিন্তু মোটামুটি একটা জায়গায় এসে হয়তো পৌঁছতে গেছে। অনেক মতভেদ আছে, অনেক অভিযোগ আছে তা সত্ত্বেও। এবং এই মার্ক্সীয় ইতিহাস চর্চা এবং সমাজতান্ত্রিক ইতিহাস চর্চার বাইরেও 90 দশকে বা 2000 সালের গোড়ায় কিছু কিছু নতুন ধরনের ইতিহাস চর্চা উঠল, যেখানে সরকারের ভূমিকার কথা উঠে এসছে, অন্যান্য কিছু কথা উঠে এসছে। এবং এখানে বিশেষভাবে দুজনের কথা বলবো যারা এই তর্কের বাইরে গিয়ে একটু নতুনভাবে দেখার চেষ্টা করছেন। একজন হচ্ছে পরিমল ঘোষ। পরিমল ঘোষের বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষে ইউরোপীয় অর্থে শ্রমিক খোঁজা বৃথা, এখানে শ্রমিক এবং কৃষক একই বেষ্টনীর মধ্যে পড়ে, এবং এই যে গ্রাম শহরের যোগাযোগ এটা কখনো চিহ্ন হয়নি। তার শ্রমিককে শ্রমিক হিসাবে বেড়ে উঠতে যেমন সাহায্য করেছে, তার আউটার ছিল, তার কিছুটা ছিল, কিন্তু সবটা মিলিয়ে শ্রমজীবী মানুষের ইতিহাস, সেখানে গ্রামীণ এবং শহর শিল্পের যে শ্রমিকের ইতিহাস, সেটাকে অবিভাজ্য ভাগ করা যায় না, সেটা একটা অবিভাজ্য ইতিহাস। আর একজনের কথা বলবো শুভ বসু। তিনি তখন অত্যন্ত তরুণ নাচবাদী গবেষক ছিলেন, তার নাচবাদী প্রত্যাশা ছিল অবিচল। সেখানে শুভ বসু তার 1890 দশক থেকে 1937 পর্যন্ত ইতিহাস চর্চা করেছেন। সেখানে তিনি বলছেন বারবার যে শ্রমিক বাণিজ্য সম্পর্ক শ্রমিক ইতিহাস চর্চার মূল প্রযুক্ত বিষয় হলেও ঔপনিবেশিক রাষ্ট্রে তার যে বিকাশ, তার যে বিন্যাস, তার যে গতিবিধি, সেটা কিন্তু ইউরোপীয় মার্কেটের বাইরে। তিনি মনে করছেন যে এই ধরনের যে বহুমাত্রিক সম্পর্ক শ্রমিকের সঙ্গে মালিকের, রাষ্ট্রের সঙ্গে শিল্প শ্রমিককে মালিকের সঙ্গে এই সম্পর্কে তারা করে সবকিছু মিলে তার মতে শ্রমিক কিন্তু নিশ্চয় ছিল না, তারা তাদের নিজের মত করে এক ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছিল। সেই অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়েছিল, যার সঙ্গে পুরোপুরি ইউরোপিয়ান মডেলকে মিশিয়ে দিয়ে যদি গবেষণা করা হয়, তাহলে সেইটা কোথায় একটা ভুল হবে। শুভ পরে আরো অনেক কাজ করেছেন। কাজেই এই যে নানান আঙ্গিকে শ্রমিককে দেখা, শুধু নতুন নতুন ক্ষেত্র বার করা নয়, শ্রমিক এবং শ্রমিক আন্দোলনকে সম্পূর্ণ নতুন চোখে দেখা, সেই কাজটা বড় অর্থে গৌতম করা আমাদের মধ্যে নেই। আগে এই বিকল্পগুলো বেড়ে গেছে। এরপরে একেবারে আমরা চলে আসবো 2024 সালে, একেবারে সাম্প্রতিককালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শত্রুঘ্ন রায়ের যে গবেষণা, শত্রুঘ্ন কিন্তু একটা সম্পূর্ণ নতুন আঙ্গিক আমাদের সামনে তুলে ধরেছেন। অবশ্যই সেটা অত্যন্ত বিতর্কিত এবং সত্য প্রকাশিত থিসিস। এটা আমি একটু বুঝেছি যে তিনি মানছেন
শ্রমিক পরিবার থেকে উঠে আসে তার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে হ্যাঁ অবশ্যই শ্রমিক মানে দ্বন্দ্ব, শ্রমিক শ্রেণী হিসাবে তাদের অর্থনৈতিক লড়াই হিসেবে লড়াই, কিন্তু সেটা সব নয়। তিনি রণজিৎ ধরে একটা বলছেন তার বাইরে শ্রমিক কিন্তু একটা মানুষ, একটা শুধু মিল হ্যান্ড, একটা নম্বর নয়, তার নিজের ধর্মবোধ, তার সম্প্রদায় চেতনা, তার লিঙ্গ চেতনা, তার নানান ধরনের আগুনার পিছটা সবকিছু মিলে তার জীবনটা 8 ঘন্টার নয়, তার জীবনটা 24 ঘন্টার। এবং সেখানে তিনি বলছেন যে একসময় হয়তো মনে হয় শুধু শ্রেণী নয়, সব ধরনের যে সাধারণ জিনিস বলছেন সম্প্রদায়গত চেতনা, কমিউনিটারিয়ান কনসাসনেস, সেটা ছাড়িয়েও যতটুকু মনে করেন যে শ্রমিকের এক ধরনের ব্যক্তি চেতনা কাজ করেছে, এবং সেই ব্যক্তি চেতনাকে তিনি বলছেন খণ্ড চেতনা। সে শ্রমিক, সে একই সঙ্গে সে একজন পুরুষ, সে একই সঙ্গে একজন হিন্দিভাষী বা বাংলাভাষী বা উর্দুভাষী, সে একই সঙ্গে গ্রামে যায়, একই সঙ্গে সে শহরে। এই যে নানান ধরনের চেতনা, তার নানান ধরনের টানা পড়ে সবটা নিয়ে সে শ্রমিক। এবং এখানে তার গবেষণা তিনি অভিবাসিত শ্রমিকের আত্মপরিচয়ের অনুসন্ধান করার চেষ্টা করেছেন, এবং তার মূল গবেষণা সময়সীমা হচ্ছে যেখানে অধিকাংশ আইন গবেষণা 1947 সালে গিয়ে শেষ হয়ে গেছে, তদ্রুপ গবেষণা শুরু করেছেন 1947 সাল থেকে একেবারে সাম্প্রতিক কাল 2011 পর্যন্ত। সেখানে নানান ধরনের ঘটনা ঘটে গেছে, সেখানে বিশ্বায়ন ঘটেছে, সেখানে নতুন অর্থনৈতিক প্রভাব, তার কুপ্রভাব সুপ্রভাব সবগুলো এসে পড়েছে, যে অস্বীকার করা যায় না তার অভিনয় সেখানে। এবং মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর চরিত্র কিভাবে বদলে যাচ্ছে সেটাও তিনি দেখিয়েছেন। যে ইউরোপীয় মুক্তিকে কেন্দ্র করে এখানে শিল্পায়ন হয়েছিল, স্বাধীনতার পর সেই ইউরোপীয় মুক্তি চলে যায়, ভারতীয় কিন্তু অবশ্যই বাঙালি বা অবাঙালি মূলত মারোয়াড়ি বা গুজরাটি শ্রমিক শিল্প মালিক সম্প্রদায় চলে আসে। এবং তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে ভারতীয় শিল্পপতি বদলে দুটি ইন্ডাস্ট্রির কথা তিনি বিশেষভাবে বলেছেন। ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে যারা এলেন তারা কিন্তু শ্রমিকের কথা আমরা বলে না, শিল্পের কথা খুব একটা ভাবতেন না, তারা মূলত করিয়া, তারা তাৎক্ষণিক লাভের জন্য এসে সরকারি অনুদান থেকে শ্রমিককে বঞ্চনা করে শিল্প কারখানাকে দুর্বল করে তারা যত তাড়াতাড়ি সম্ভব লাভ করেছেন সেই কারখানা ছেড়ে চলে গেছে, তাদের দ্বিতীয় বলে দেওয়া যায়নি। কাজে তাদের শ্রমিক শুধু মার খায়নি, মার্কে শিল্প। এর পাশাপাশি কিন্তু শ্রমিক বলতে যে সংগঠিত শ্রমিক, অনেক কারখানা, তাদের কর্মচারী ইউনিয়ন, তাদের চুক্তি হচ্ছে, বেতন বাড়ছে, এই ধারণাটাও কিন্তু প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়লো। যেখানে মূলত শ্রমিক শ্রেণীর একটা ক্ষুদ্র অংশ আজকে সংগঠিত শ্রমিক, যারা ইউনিয়ন আন্দোলন করে ওই 5 বছর বা 3 বছর অন্তর কিছু যেটাও কিছু ভাতা বাড়ায় সেইটা তার বাইরে না। এবং তিনি দেখেছেন দুর্বিলে 10 ধরনের শ্রমিক আছে কাজ করে, তার একটা ছোট্ট অংশ সংগঠিত শ্রমিক, যারা এই ইউনিয়ন নেগোসিয়েশনের মধ্যে সুবিধা এই। এবং এই শ্রমিকদের যে এই যে ক্রম বিভাজন এবং তারা বিভাজমান, অনেক ক্ষেত্রে পরস্পর বিগতমান, সেই কথা যদি মনে রাখা না হয় তাহলে ব্যাংকিং শ্রমিক ইতিহাস থেকে কোনো লাভ নেই। এবং এই যে পরিবর্তন, এবং সেখানে দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখিয়েছেন যে শ্রমিকরা কিন্তু আর শ্রমিক নিজের শ্রমিক থাকতে চাইছে না। তার কথা বারবার এসেছেন শ্রমিক অঞ্চলে যে এত সমাজ বিরোধী কেন, অনেকেই সমাজ বিরোধিতার পর বেছে নিতে বাধ্য হয়েছে, তার কথা যেমন তিনি বলেছেন। তার পাশাপাশি শ্রমিকদের মধ্যে এক ধরনের উত্তরণ ঘটছে, যারা এই কারখানার মধ্যে দেখেই ভাবছে না, তারা কেউ কেউ তথাকথিত বাবু প্রেশার এসছে, সরকারি এবং বেসরকারি ভালো চাকরি করছে, অতটা ভালো চাকরি করছে না, সংক্রান্তরে চলে আসছে। প্রথমে ছেলেরা এসছে 19 শতাব্দী গোড়ার দিক থেকে, পরবর্তীকালে এখন মেয়েরাও আসছে। কাজে এরা কিন্তু শুধু কিছু মাইনরিটির কাছে সন্তুষ্ট নয়, শ্রমিক কেন চিরকাল শ্রমিক থাকবে এই প্রশ্ন তাদের মধ্যে দেখা দিচ্ছে, যার উত্তরগুলো তাদের কর্মচারীদের কাছে আর অবশিষ্ট নেই। কাজেই এইভাবে শ্রমিককে দেখা, যেখানে তার চেতনা, শ্রমিক হিসাবে চেতনা এবং আদৌ সমষ্টিগত চেতনায় একটা বিরাট প্রশ্নের সামনে দাঁড়িয়েছে, সেটা তার দেখায় উঠে এসেছে। এটা নিয়ে স্বভাবতই শব্দ বেরিয়েছে, অনেক তর্ক বিতর্কের অভ্যাস আছে। কাজে গবেষণার এই ধারা আমি বক্তব্য শেষ করে এবারে আমি শেষ প্রশ্নে আসছি যে আমরা কিভাবে গৌতম চট্টোপাধ্যায়কে এই ধরনের শ্রমিক ইতিহাস চর্চার সঙ্গে রিলেট করবো। গৌতম চট্টোপাধ্যায় শতবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ সর্বনিম্ন মনোনয়ন অত্যন্ত মূল্যবান একটি সংকলন প্রকাশ করেছিলেন। সেখানে শেষ প্রবন্ধ হচ্ছে বিশিষ্ট সমাজবিজ্ঞানী শোভন একটা প্রশ্ন করেছেন। তার সেই প্রবন্ধে হচ্ছে যে
ইতিহাস চর্চার মৃত্যু না নতুন যুগের ইতিহাস তার বক্তব্য। এবং সেখানে তিনি বলছেন যে আজকে যদি গৌতমবাবু বেঁচে থাকতেন তাহলে তিনি কি করতেন, তিনি কি তার যে আজন্ম রানীর যে বিশ্বাস যে প্রত্যয় তাকেই অটুট থাকতেন, নাকি নতুন নতুন যে প্রশ্নগুলো উঠছে তাকে খোলা চোখে খোলা মনে দেখার চেষ্টা করতেন। প্রথমত উত্তর বলছেন প্রশ্ন রইল উত্তর জানানি। তা আমি একান্তভাবে আমার নিজের মতো করে খুব এলোমেলো ভাবনার মধ্যে দিয়ে আমি গত মাস আগে যেমন বিশেষভাবে গৌতমবাবু লেখালেখি করার চেষ্টা করছি, যে একটা গেল আমার খুব ভীষণ অতিস্মরণীকরণ হবে যে গৌতমবাবু নিশ্চয় তার যে নাচবাদী বিশ্বাস, আমি আগেই বলেছি তিনি ভারতীয় জাগরণ এবং তার প্রেক্ষিতে তিনি ইতিহাস চর্চা এসেছেন। জাতীয়তাবাদের ইতিহাস, বামপন্থী ইতিহাস তার কাছে মিলেমিশে গেছে, বৃহৎ ইতিহাস এবং সোভিয়েত যে আন্তর্জাতিক শ্রমিকের ইতিহাস সেটাও তিনি মাথায় রেখেছেন। সেই প্রত্যয়কে তিনি হয়তো করতেন না, কিন্তু তার মানে এই নয় তিনি সব বন্ধ করে রাখতেন। নতুন নতুন ধরনের যে প্রশ্ন এবং তার উত্তর খোঁজার যে চেষ্টা, এই তাতে তিনি গা ভাসাতেন না, গা না ভাসালেও সেই প্রশ্নগুলো তাকে ভাবিত করতো এবং সেই প্রশ্ন যারা করছেন, সেই বিতর্ক যারা করছেন তাদের তিনি উৎসাহিত করতেন। আমার মনে হয় যে গৌতমবাবু বেঁচে থাকলে হয়তো এটাই উত্তর হতে পারত। এবং গৌতমবাবুর কথা মনে রাখতে হবে তিনি আজীবন কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলেন, একটি রাজনৈতিক দলের তিনি সদস্য ছিলেন। তা সত্ত্বেও তিনি যখন হাঙ্গেরি সংকট এসছে, যখন চেক সংকট এসছে, সেখানে কিন্তু দলীয় লাইনের বাইরে গিয়ে এবং তিনি শাস্তি পেয়েছেন। সেই শাস্তি মাথায় রেখে নিয়েও তার মধ্যে তিনি চলে যান অনেকটা তার গুরু সুষমা সরকারের মধ্যে। আজকেও হয়তো উত্তম চট্টোপাধ্যায় নিজের মতো করে ভাববার চেষ্টা করতেন, ভাবনার মুক্তি হয়তো খুঁজে দিতেন, তরুণ গবেষকদের এগিয়ে যেতে বলতেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কমরেড গৌতম চট্টোপাধ্যায় সম্বন্ধে যে কোনো সময় তাকে আলোচনা করে শেষ করা উচিত, কিন্তু সেটা অবশ্যই তার সম্বন্ধে বলবো তাকে অবশ্যই বিতর্কজীবী হোক। তারপরেও সেই মানুষটাকে যেভাবে আমি দেখেছি আমার মনে হয় তার বিলম্ব শ্রদ্ধায় তাকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সচরাচর স্মারক বক্তৃতায় প্রশ্ন উত্তর পর্ব থাকে না, কিন্তু সূচিতে আমরা সবসময় বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন থাকলে নিয়ে থাকি। আমরা একটু জেনে নেব যে কারোর কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট যদি থেকে থাকে। সংযোজন যে ইদানিং ঈশিতা চক্রবর্তী এবং দীপিকা চক্রবর্তী এরাও কিন্তু মেয়েদের নারী শ্রমিকদের নিয়ে কাজটা রিসেন্ট কাজ দেশভাগের পরে আগে পরে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছি। ঈশিতা চক্রবর্তী তো অন্য দীপিকা চক্রবর্তী আম্বেদকর ঈশিতা দিয়ে আছে বিদ্যাসাগরে, আমি সভাপতির অনুমতি নিয়ে তাহলে আমরা অনুষ্ঠানের শেষের দিকে একদম চলে যাই। সম্পা, আমাদের সহ সম্পাদিকা সম্পা ঘোষ, তাকে অনুরোধ করবো ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। সেটা হচ্ছে আজকে যে বইগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আজকে বিশেষ মূল্যে বাইরে পাওয়া যাচ্ছে। আপনারা যারা সংগ্রহ করতে চাইছেন, সেটা ছাড়াও সূচির নারী ও বাংলার ইতিহাসের উপর যে সংকলনটি সেতু প্রকাশনী থেকে বেরিয়েছিল সেটিও আজকে আমাদের এখানে পাওয়া যাচ্ছে। আপনারা যারা সংগ্রহ করতে চাইবেন বাইরে রয়েছে। ধন্যবাদ। Society for Understanding Culture and History in India পক্ষ থেকে